বিপুল সৃষ্টি চলে আমার এই জীবনে, সে সৃষ্টি যে কালের পটে লোকে লোকান্তরে রটে, একটু তারই আভাস কেবল দেখি ক্ষণে ক্ষণে। মনে ভাবি কান্না হাসি আদর অবহেলা সবই যেন আমায় নিয়ে আমারই ঢেউ খেলা। সেই আমি তো বাহন মাত্র, যায় সে ভেঙে মাটির পাত্র, যা রেখে যায় তোমার সে ধন, রয় তা তোমার সনে। তোমার বিশ্বে জড়িয়ে থাকে আমার চাওয়া পাওয়া, ভরিয়ে তোলে নিত্যকালের ফাল্গুনেরই হাওয়া। জীবন আমার দুঃখে সুখে দোলে ত্রিভুবনের বুকে, আমার দিবানিশির মালা জড়ায় শ্রীচরণে। আপন মাঝে আপন জীবন দেখে যে মন কাঁদে, নিমেষগুলি শিকল হয়ে আমায় তখন বাঁধে। মিটল দুঃখ টুটল বন্ধ আমার মাঝে হে আনন্দ, তোমার প্রকাশ দেখে মোহ ঘুচল এ নয়নে। শুরু করছি আজকের শরণাগতের কথা 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। আজ একটা বিশেষ দিন, আজ রবিবার 25শে বৈশাখ 1428, ইংরেজির 9ই মে 2021। তিথি চৈত্র কৃষ্ণপক্ষ ত্রয়োদশী, নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 5:03 হয়ে 16 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:02 হয়ে 48 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ। অপরাহ্ন 5:29 গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। কিছুদিন আগেই যে মানুষটির কথা নিয়ে হে মহাজীবন হয়েছিল, সেই মেবারের মহারানা প্রতাপ জন্মগ্রহণ করেন আজকের তারিখে 1540 খ্রিস্টাব্দে। 1866 খ্রিস্টাব্দে আজকের তারিখে জন্মগ্রহণ করেন গোপাল কৃষ্ণ গোখলে। 1986 সালে এভারেস্ট শৃঙ্গে প্রথম আরোহণকারী যুগলের অন্যতম তেনজিং নোরকে প্রয়াত হন। আর আমরা সবাই জানি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে শরণাগত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নিবেদিত। আজ সমস্ত শরণাগত জুড়ে থাকবেন তিনি, তার কথা, শুধু তার কথা, তাকে নিয়ে কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে গান শুনব, গানের পর ফিরে আসব আবার তার কথা বলবার জন্য। আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে শুধু রবীন্দ্রনাথকে নিয়ে কথা, রবীন্দ্রনাথের কথা। প্রথমে আপনাদের বলবো তার আত্মজীবনীর একটি অংশ পড়ে শোনাব। তারপরে তার ধর্ম নামে যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে একটি অংশ পড়ে শোনাব। তারপরে পরিশেষ কাব্যগ্রন্থের একটি কবিতা আছি, সেইটি শোনাব আপনাদের। লিপিকার একটি অসাধারণ কবিতাই বলবো আমি, গলি শোনাব। তারপরে লিপিকারই একটি গল্প, সুয়োরানীর স্বাদ। তারপর আপনাদের গান্ধারীর আবেদন থেকে একটি অংশ পড়ে শোনাব এবং শেষে বাইরে দূরে পর্বে বলতে পারেন রবীন্দ্রনাথের জীবনের শেষ বিদেশ ভ্রমণ পারস্যে। সেই ভ্রমণের বিবরণী আছে পারস্যে নামে একটি গ্রন্থে। কবি গিয়েছিলেন পারস্যের কবি হাফিজের সমাধি দেখতে। কবি যাচ্ছেন কবির সমাধি দেখতে, সেই অংশটা রবীন্দ্রনাথ যা লিখেছেন আপনাদের পড়ে শোনাব। তাহলে এই হলো আমাদের আজকের অনুষ্ঠান।
একটু গান শুনে নিন, গানের পর রবীন্দ্রনাথ তার নিজের কথায়। 90s মুখে তখনও কালি পড়েনি। ইমারত অরণ্যের ফাঁকায় ফাঁকায় পুকুরের জলের উপর সূর্যের আলো ঝিকিয়ে যেত। বিকেলবেলায় অশথের ছায়া দীর্ঘতর হয়ে পড়ত, হাওয়ায় দুলত নারকেল গাছের পত্র ঝালর, বাঁধা নালাবে গঙ্গার জল ঝর্ণার মতো ঝরে পড়ত আমাদের দক্ষিণ বাগানের পুকুরে। মাঝে মাঝে গলি থেকে পালকি বেহারার হাই হুই শব্দ আসত কানে, আর বড় রাস্তা থেকে সহিসের হিম ও আঁক। সন্ধ্যাবেলায় জ্বলত তেলের প্রদীপ, তারে ক্ষীণ আলোয় মাদুর পেতে বুড়ি দাসীর কাছে শুনতাম রূপকথা। এই নিস্তব্ধ প্রায় জগতের মধ্যে আমি ছিলুম এক কোণের মানুষ, লাজুক, নীরব, নিশ্চঞ্চল। আরো একটা কারণে আমাকে খাপ ছাড়া করেছিল। আমি স্কুল পালানো ছেলে, পরীক্ষা দিইনি, পাশ করিনি। মাস্টার আমার ভাবিকালের সম্বন্ধে হতাশ্বাস। স্কুল ঘরের বাইরে যে অবকাশটা বাধাহীন, সেইখানে আমার মন হাঘরের মতো বেরিয়ে পড়েছিল। ইতিপূর্বে কোন একটা ভরসা পেয়ে হঠাৎ আবিষ্কার করেছিলুম, লোকে যাকে বলে কবিতা, সেই ছন্দ মেলানো মিল করা ছড়াগুলো সাধারণ কলম দিয়েই সাধারণ লোকে লিখে থাকে। তখন দিনও এমন ছিল, ছড়া যারা বানাতে পারত তাদের দেখে লোকে বিস্মিত হতো। এখন যারা না পারে তারাই অসাধারণ বলে গণ্য। পয়ার ত্রিপদীম হলে আপন অবাধ অধিকার বোধের অক্লান্ত উৎসাহে লেখায় মাতলুম। 8 অক্ষর 10 অক্ষরের চৌকো চৌকো কত রকম শব্দভাগ নিয়ে চলল ঘরের কোণে আমার ছন্দ ভাঙা গড়ার খেলা। ক্রমে প্রকাশ পেল 10 জনের সামনে। এই লেখাগুলি যেমনই হোক, এর পিছনে একটি ভূমিকা আছে। সে হচ্ছে একটি বালক, সে কুনো, সে একলা, সে এক ঘরে, তার খেলা নিজের মনে। সে ছিল সমাজের শাসনের অতীত, স্কুলের শাসনের বাইরে, বাড়ির শাসনও তার হালকা। পিতৃদেব ছিলেন হিমালয়ে, বাড়িতে দাদারা ছিলেন কর্তৃপক্ষ। জ্যোতি দাদা, যাকে আমি সকলের চেয়ে মানতুম, বাইরে থেকে তিনি আমাকে কোনো বাঁধন পরাননি। তার সঙ্গে তর্ক করেছি, নানা বিষয়ে আলোচনা করেছি বয়স্যের মতো। তিনি বালককেও শ্রদ্ধা করতে জানতেন। আমার আপন মনের স্বাধীনতার দ্বারাই তিনি আমার চিত্ত বিকাশের সহায়তা করেছেন। তিনি আমার পরে কর্তৃত্ব করবার ঔৎসুক্যে যদি দৌরাত্ম্য করতেন, তাহলে ভেঙে চুরে তেড়ে বেঁকে যা হয় একটা কিছু হতুম, সেটা হয়তো ভদ্র সমাজে সন্তোষজনকও হতো, কিন্তু আমার মতো একেবারেই হতো না। শুরু হলো আমার ভাঙা ছন্দের টুকরো কাব্যের পালা, উল্কা বৃষ্টির মতো, বালকের যা তা ভাবের এলোমেলো কাঁচা গাঁথুনি। এই রীতিভঙ্গের ঝোঁকটা ছিল সেই একঘরে ছেলের মজ্জাগত। এতে যথেষ্ট বিপদের শঙ্কা ছিল, কিন্তু এখানেও অপঘাত থেকে রক্ষা পেয়ে গেছি। তার কারণ, আমার ভাগ্যক্রমে সেকালে বাংলা সাহিত্যে খ্যাতির হাটে ভিড় ছিল অতি সামান্য। প্রতিযোগিতার উত্তেজনা উত্তপ্ত হয়ে ওঠেনি। বিচারকদের দণ্ড থেকে অপ্রশংসার অপ্রিয় আঘাত নামত, কিন্তু কটূক্তি ও কুৎসার উত্তেজনা তখনও সাহিত্যে ঝাঁঝিয়ে ওঠেনি। সেদিনকার অল্প সংখ্যক সাহিত্যিকের মধ্যে আমি ছিলাম বয়সে সবচেয়ে ছোট, শিক্ষায় সবচেয়ে কাঁচা। আমার ছন্দগুলি লাগাম ছেঁড়া, লেখবার বিষয় ছিল অস্ফুট উক্তিতে ঝাপসা, ভাষার ও ভাবের অপরিণতি পদে পদে। তখনকার সাহিত্যিকের মুখের কথায় বা লেখায় প্রায়ই আমাকে প্রশ্রয় দেননি। আধো আধো বাধো বাধো কথা নিয়ে বেশ একটু হেসেছিলেন। সে হাসি বিদূষকের নয়, সেটা বিদূষণ ব্যবসায়ের অন্তর্গত ছিল না। তাদের লেখার শাসন ছিল, অসৌজন্য ছিল না লেশ মাত্র। বিমুখতা যেখানে প্রকাশ পেয়েছে সেখানেও বিদ্বেষ দেখা দেয়নি। তাই প্রশ্রয়ের অভাব সত্ত্বেও বিরুদ্ধ রীতির মধ্য দিয়েও আপন লেখা আপন মতে গড়ে তুলেছিলাম। এই হল রবীন্দ্রনাথের লেখক হয়ে ওঠার একেবারে প্রথম দিককার কথা।
92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের লেখা পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর ধর্ম নিয়ে তার কথা বলবার জন্য ফিরে আসবো আমি আবার গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ধর্মগ্রন্থ থেকে একটা অংশ একটু পড়ে শোনাই আপনাদের। সত্যের পরিপূর্ণতাই প্রকাশ, সত্যের পরিপূর্ণতাই প্রেম, আনন্দ। আমরা তো লৌকিক ব্যাপারেই দেখিয়াছি অপূর্ণ সত্য অপরিস্ফুট, এবং ইহাও দেখিয়াছি যে যে সত্য আমরা যত সম্পূর্ণরূপে উপলব্ধি করিব তাহাতেই আমাদের তত আনন্দ, তত প্রেম। উদাসীনের নিকট একটা তৃণে কোনো আনন্দ নাই, তৃণ তাহার নিকট তুচ্ছ, তৃণের প্রকাশ তাহার নিকট অত্যন্ত ক্ষীণ। কিন্তু উদ্ভিদবেত্তার নিকট তৃণের মধ্যে যথেষ্ট আনন্দ আছে, কারণ তৃণের প্রকাশ তাহার নিকট অত্যন্ত ব্যাপক। উদ্ভিদ পর্যায়ের মধ্যে তৃণের সত্য যে ক্ষুদ্র নহে তাহা সে জানে। যে ব্যক্তি আধ্যাত্মিক দৃষ্টির দ্বারা তৃণকে দেখিতে জানে, তৃণের মধ্যে তাহার আনন্দ আরো পরিপূর্ণ। তাহার নিকট নিখিলের প্রকাশ এই তৃণের প্রকাশের মধ্যে প্রতিবিম্বিত। তৃণের সত্য তাহার নিকট ক্ষুদ্র সত্য, অস্ফুট সত্য নয় বলিয়াই সে তাহার আনন্দ, তাহার প্রেম উদ্বোধিত করে। যে মানুষের প্রকাশ আমার নিকট ক্ষুদ্র, আমার নিকট অস্ফুট, তাহাতে আমার প্রেম অসম্পূর্ণ। যে মানুষকে আমি এতখানি সত্য বলিয়া জানি যে তাহার জন্য প্রাণ দিতে পারি, তাহাতে আমার আনন্দ, আমার প্রেম। অন্যের স্বার্থ অপেক্ষা নিজের স্বার্থ আমার কাছে এত অধিক সত্য যে অন্যের স্বার্থ সাধনে আমার প্রেম নাই। কিন্তু বুদ্ধদেবের নিকট জীবমাত্রেরই প্রকাশ এত সুপরিস্ফুট যে তাহাদের মঙ্গল চিন্তায় তিনি রাজ্য ত্যাগ করিয়াছিলেন। তাই বলিতেছি, আনন্দ হইতেই সত্যের প্রকাশ, এবং সত্যের প্রকাশ হইতেই আনন্দ। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। এই যে যাহা কিছু হইয়াছে, ইহা সমস্তই আনন্দ হইতেই জাত। শুনলেন রবীন্দ্রনাথের ধর্ম গ্রন্থ থেকে পাঠ করে শোনালাম আমি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর আবার ফিরে আসব, রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাবো আপনাদের, পরিশেষ কাব্যগ্রন্থের একটি কবিতা, আছি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাবো আপনাদের, পরিশেষ কাব্যগ্রন্থের একটি কবিতা, আছি। বৈশাখীতে তপ্ত বাতাস মাতে, কুয়োর ধারে কলা গাছের দীর্ণ পাতে পাতে। গ্রামের পথে ক্ষণে ক্ষণে ধুলা উড়ায়, ডাক দিয়ে যায় পথের ধারে কৃষ্ণ চূড়ায়। আশু ক্লান্ত বেলগুলি সব শীর্ণ হয়ে আসে, ম্লান গন্ধ কুড়িয়ে তারি ছড়িয়ে বেড়ায় সুদীর্ঘ নিঃশ্বাসে। শুকনো টগর উড়িয়ে ফেলে, চিকন কচি অসৎ পাতায় যা খুশি তাই খেলে। বাঁশের গাছে কি নিয়ে তার কাড়াকাড়ি, খেজুর গাছের শাখায় শাখায় নাড়ানাড়ি। বটের শাখে ঘন সবুজ ছায়া নিবিড় পাখির পাড়ায়, হু হু করে ধেয়ে এসে ঘুঘু দুটির নিদ্রা ছাড়ায়। রুক্ষ কঠিন রক্তমাঠি ঢেউ খেলিয়ে মিলিয়ে গেছে দূরে, তার মাঝে ওর থেকে থেকে নাচন ঘুরে ঘুরে। খেপে উঠে হঠাৎ ছোটে তালের বনে উত্তরে দিক সীমায়, অস্ফুট ওই বাষ্প নীলিমায়। টেলিগ্রাফের তারে তারে সুর সেধে নেয় পরিহাসের ঝংকারে ঝংকারে। এমনি করে বেলা বহে যায়, এই হাওয়াতে চুপ করে রই একলা জানালায়। ওই যে ছাতিম গাছের মতোই আছি,
সহজ প্রাণের আবেগ নিয়ে মাটির কাছাকাছি। ওর যেমন এই পাতার কাঁপন, যেমন শ্যামলতা, তেমনি জাগে ছন্দে আমার আজকে দিনের সামান্য এই কথা। না থাক খ্যাতি, না থাক কীর্তি ভার, পুঞ্জীভূত অনেক বোঝা, অনেক দুরাশার। আজ আমি যে বেঁচে ছিলেম সবার মাঝে মিলে সবার প্রাণে, সেই বারতা রইল আমার গানে। শুনলেন কবিতা আছি। এবারে গান। গানের পর লিপিকার একটি গল্প শোনাবো আপনাদের। নাকি কবিতা বলা খুব শক্ত। গলি, কিন্তু গানের পর। গলি লিপিকা রবীন্দ্রনাথের একটি আশ্চর্য গ্রন্থ, যেখানে খুব অন্য রকমের কবিতা আছে, খুব অন্য রকমের গল্প আছে। তার থেকে একটি কবিতাই বলি, গল্প আর একটা পরে বলবো। গলি। আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুই সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে, বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহী উৎপাত? ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই হচ্ছে বাস্তব। কোনদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আড় হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে বা। এদিকে বেলা বেড়ে যায়। ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুরি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যাকে মনে ভাবছে মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। শুনলেন লিপিকার লেখা, কবিতাই বলবো, গলি। এরপর লিপিকারই একটি গল্প, সুরানির স্বাদ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের লেখা। আজকে আপনাদের সৌমিত্র বসুর কাজ শুধু সেই লেখাগুলো পাঠ করা। যেমন এখন সে পাঠ করতে চলেছে লিপিকার একটি গল্প, সুরানির স্বাদ।
সুয়োরানীর বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। স্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হল। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নেয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেম আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে,
ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি না। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না। সুয়োরানীর স্বাদ। এরপর গান, তারপর আপনাদের নির্বাচিত চিঠির উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এই 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু অনুরোধ করেছিলাম আপনার রবীন্দ্রনাথকে নিয়ে কিছু লিখতে, একেবারেই আপনার রবীন্দ্রনাথ। তো অনেকেই লিখেছেন, অনেকগুলো চিঠি এসেছে, এবং সেই চিঠির মধ্যে থেকে সত্যি সত্যি কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার ক্ষমতা আমার নেই, আমাদের নেই, এবং আমরা সে চেষ্টাও খুব একটা করিনি। আমরা একটু লক্ষ্য করেছি যে একেবারেই ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ কিভাবে মনের দরজায় কড়া নেড়েছেন, সেইটা যে সমস্ত চিঠিতে এসেছে তার থেকে দুটো চিঠি আজকে বেছে নিচ্ছি। কিন্তু এমনটা ভাববেন না যে অন্য চিঠিগুলো পড়া হবে না। আমরা এখন বেশ কিছুদিন ধরে অন্য চিঠির সঙ্গে আমার রবীন্দ্রনাথের চিঠিগুলোও পড়ব। আপনাদের রবীন্দ্রনাথ, তিনি তো একরকম করে আমারও রবীন্দ্রনাথ, আমাদের সবাইকার রবীন্দ্রনাথ। প্রথম চিঠি। আমার ইজের পরা আদুল গায়ের বন্ধু দলের ধারে ঘেঁষার সাধ্যি ছিল না তার। আমাদের ছিল ঝিরঝির মাঠে বিকেল হলেই গজিকোট, বউ বাসন্তী খেলার উদ্দাম হুল্লোড়। মাঠের পাশে মতি সর্দারের কোঠাবাড়িতে আশ্রিত ছিলেন খোঁড়া মাস্টারমশাই। গ্রাম দেশে এমন বিকৃত নামকরণই ছিল রীত। টিউশন পড়াতেন। তিনি একদিন বললেন, এসো সবাই মিলে একটা রবীন্দ্র জয়ন্তী করি। সেটা যে কি বস্তু তা তো কারো জানা নেই। তিনিই বিশদ করেন, মোদ্দা কথা একটা পদ্য মুখস্থ বলতে হবে, যার বলা ভালো হবে সে পাবে পুরস্কার। পুরস্কারের লোভেই হয়তো উঠে পড়ে লেগে গেলাম মুখস্থ করতে, এবং আশ্চর্য বিচারে আমি পেয়ে গেলাম সেরার পুরস্কার, রামের সুমতি। বস্তুত এই বইটাই আমার মধ্যে এনে দিয়েছিল গল্পের বই পড়ার নেশা। বহুকাল পরে যখন খুব ছোট্ট পরিসরে একটু পরিচিতি হয়েছে লেখালেখির বাবদে, একদিন আমন্ত্রণ পেলাম একটি রবীন্দ্র জয়ন্তীতে কিছু বলার জন্য। সেদিন খুব আফসোস হয়েছিল আমার, যেটা আজও রয়ে গেছে। কেন আমি খোঁড়া মাস্টারমশাইয়ের সুন্দর নামটি এতদিন জানার চেষ্টা করিনি। লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। চমৎকার চিঠি। খুব ছোট্টবেলার একটা ছবি, কিছু দুষ্টু ছেলের ছবি, যাদের সঙ্গে সত্যি সত্যি রবীন্দ্রনাথের তেমন কোনো সম্পর্কও নেই। এইরকম সব মানুষের ছবি কিরকম করে ভেসে ওঠে চোখের সামনে। পরের যে চিঠিটা পড়ব, সুপ্রভাত, আমার রবীন্দ্রনাথ। ছোটবেলায় আমার ভেতরে রবীন্দ্রসঙ্গীত প্রথম প্রবেশ করে আমার বাবার মাধ্যমে। বাবা তখন বিখ্যাত দাঁতের ডাক্তার ছিলেন। চেম্বার শুরু হতো সকাল 4টে। তখন তো রোজ 7:45 থেকে 8টা পর্যন্ত রেডিওতে রবীন্দ্রসঙ্গীত হতো।
বাবা নিয়মিত ওই অনুষ্ঠান শুনে তবে চেম্বারে যেতেন। তখন তো আর কোনো মাধ্যম ছিল না। আর বয়সে আলো আমার আলো, কতবারও ভেবেছিনু, এইসব গান খুব ভালো লাগতো। আর দুপুরবেলা শুয়ে শুয়ে শুনতাম রবীন্দ্র গীতিনাট্য। তারপরে শুরু হলো ক্যাসেট, রেকর্ড প্লেয়ার। তখন আমি আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছি। আস্তে আস্তে এক বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হলো। তখন ভালো লাগতে লাগলো এই লোভিনু সঙ্গ তব, রাঙিয়ে দিয়ে যাও, হঠাৎ হাওয়ায়, আরো কত প্রেম পর্যায়ের গান। বিয়েও হলো তার সঙ্গে। একসঙ্গে গাড়ি করে যাচ্ছি সেই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে। আমার রাত পোহালো, মনে রবে কিনা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এবার তোর মরা গাঙে, আরো কত গান। কিন্তু জীবন বড় বিচিত্র। আজ আমি একা, তার জীবনে অন্য সঙ্গী এসেছে। আজও আমি রবীন্দ্রনাথকে আঁকড়েই বেঁচে আছি। আবার অতিমারিও এসে গেছে। এখন ভালো লাগে রোদন ভরা এ বসন্ত। এবার আমায় ডাকলে দূরে, আমার মাথা নত করে ওই আসন তলে, সকাতরে ওই কাঁদিছে সকলে। আমরা বলতাম কলেজ লাইফে আমাদের জাতীয় সঙ্গীত ছিল পুরানো সেই দিনের কথা, আগুনের পরশমণি, আনন্দ লোকে মঙ্গলা লোকে, জীর্ণ পাতায় সাজাই তরণী, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, তোমার হলো শুরু, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তুই ফেলে এসেছিস কারে মন, তুমি মোর পাও নাই পরিচয়, কাঁদালে তুমি মোরে, অনেক কথা যাও যে বলে, আমার এ পথ, দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়িয়ে আছো তুমি আমার, প্রাণ ভরিয়ে ভেঙে মোর ঘরের চাবি, হে নূতন ওরে গৃহবাসী, এসো হে বৈশাখ। অজস্র আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের সংখ্যা। প্রতিটা সকাল, প্রতিটা উৎসব আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়। 50 বছর বয়সে আমি প্রথম হারমোনিয়াম নিয়ে গান শেখার চেষ্টা শুরু করি। বাবা পড়াশোনা ছাড়া কিছু করতে দেননি, তাই গলাও তৈরি হয়নি। 60-এ শুরু করি হাওয়াইয়ান গিটার শেখা। এখন ডাক্তারির ফাঁকে ওটাই আমার একমাত্র জীবন সঙ্গী। আমার ওলট পালট জীবনেও একদিনের জন্যও বন্ধ হয়নি এই রবীন্দ্রসঙ্গীত শোনা, বা একটু হলেও যেমন পারি তেমন ভাবেই একটু চর্চা করা। রবীন্দ্রসঙ্গীত আমার একমাত্র বন্ধু, আমার অনেকটা অক্সিজেন। শেষে বলি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। লিখেছেন ডক্টর আলপনা ঘোষ, 127 বি, নারকেলডাঙ্গা মেইন রোড, কলকাতা 7,54,000। এটা ফার্স্ট সেকেন্ড হওয়ার বিষয় নয়। এই দুটো চিঠি বেছে নিলাম কেননা এই দুটো চিঠিতে খুব ব্যক্তিগত একটা সুর এসেছে, খুব ব্যক্তিগত একটা সুর। কিন্তু আপনাদের বাকি চিঠিগুলোও পড়ব, মাঝে মাঝেই পড়ব, আমার নিজের জন্য পড়ব, কারণ আপনাদের রবীন্দ্রনাথ তো আমারও রবীন্দ্রনাথ। শেষ করলাম চিঠিপত্র, এরপর চলে যাব আরেকটি লেখায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি রবীন্দ্রনাথের লেখা। আপনাদের সৌমিত্র বসু। ধৃতরাষ্ট্র আর গান্ধারী। গান্ধারী এসেছেন ধৃতরাষ্ট্রের কাছে। গান্ধারী, নিবেদন আছে শ্রীচরণে, অনুনয় রক্ষা করো নাথ। প্রভু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা, ত্যাগ করো এইবার। কারে হে মহিষী, পাপের সংঘর্ষে যার পড়িছে ভীষণ শান ধর্মের কৃপানে, সেই মূঢ়ে কে সে জন, আছে কোনখানে, শুধু কহ নাম তার। পুত্র দুর্যোধন, তাহারে করিব ত্যাগ এই নিবেদন তব পদে। দারুণ প্রার্থনা হে গান্ধারী রাজমাতা,
এ প্রার্থনা শুধু কি আমারই হে কৌরব? কুরুকুল পিতৃপিতামহ স্বর্গ হতে এ প্রার্থনা করে অহরহ নরনাথ। ত্যাগ করো তারে। কৌরব কল্যাণ লক্ষ্মী যাহার অত্যাচারে অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ রাত্রি দিন। ধর্ম তারে করিবে শাসন, ধর্মের যে লঙ্ঘন করেছে। আমি পিতা, মাতা আমি নহি। গর্ভভার জর্জরিতা জাগ্রত হৃৎপিণ্ডতলে বহি নাই তারে। স্নেহ বিগলিত চিত্ত শুভ্র দুগ্ধ ধারে উচ্ছ্বসিয়া উঠে নাই দুই স্তন বাহি তার সেই অকলঙ্ক শিশু মুখ চাহি। শাখাবন্ধে ফল যথা সেই মতো করি বহু বর্ষ ছিল না সে আমারে আঁকড়ি দুই ক্ষুদ্র বহুবৃন্ত দিয়ে। লয়ে টানি মোর হাসি হতে হাসি, বাণী হতে বাণী, প্রাণ হতে প্রাণ। তবু কহি মহারাজ, সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ। কি রাখিব তারে ত্যাগ করি? ধর্ম তব কে দিবে তোমারে ধর্ম? দুঃখ নব নব। পুত্র সুখ রাজ্য সুখ অধর্মের পণে যিনি লয়ে চিরদিন বহিব কেমনে? তুই কাঁটা বক্ষে আলিঙ্গিয়া। হায় প্রিয়ে, ধর্মবশে একবার দিনু ফিরাইয়ে দূতবদ্ধ পাণ্ডবের হৃত রাজ্য ধন। পরক্ষণে পিতৃস্নেহ করিল গুঞ্জন, শতবার কর্ণে মোর কি করিলি ওরে? এককালে ধর্মাধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ। বারেক যখন নেমেছে পাপের স্রোতে কুরুপুত্রগণ, তখন ধর্মের সাথে সন্ধি করা মিছে। পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে। কি করিলি হতভাগ্য বৃদ্ধ বুদ্ধি হত দুর্বল দ্বিধায় পড়ি? অপমান ক্ষত রাজ্য ফিরে দিলে তবু মিলাবে না আর পাণ্ডবের মনে, শুধু নব কাষ্ঠভার হুতাসনে দান। অপমানিতের করে ক্ষমতার অস্ত্র দেওয়া মরিবার তরে। সক্ষমে দিও না ছাড়ি দিয়ে স্বল্প পীড়া, করহ দলন, করোনা বিফল ক্রীড়া পাপের সহিত। যদি ডেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে। এই মতো পাপ বুদ্ধি পিতৃ স্নেহরূপে বিধিতে লাগিল মোর কর্ণে চুপে চুপে কত কথা তীক্ষ্ণ সূচি সমূহ। পুনরায় ফিরানু পাণ্ডবগণে দূত ছলনায় বিসর্জিন দীর্ঘ বনবাসে। হায় ধর্ম, হায় রে প্রবৃত্তি বেগ, কে বুঝিবে মর্ম সংসারের? ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ, নহে সে সুখের ক্ষুদ্র সেতু। ধর্মেই ধর্মের শেষ। মূঢ় নারী আমি, ধর্ম কথা তোমারে কি বুঝাইব স্বামী? জানো তো সকলই। পাণ্ডবেরা যাবে বনে, ফিরাইলে ফিরিবে না, বদ্ধ তারা পণে। এখনে মহারাজ্য একাকী তোমার মহিপতি, পুত্রে তব ত্যাজ এইবার। নিষ্পাপের দুঃখ দিয়ে নিজে পূর্ণ সুখ লইও না। ন্যায় ধর্মে করো না বিমুখ পৌরব প্রাসাদ হতে। দুঃখ সুদুঃসহ আজ হতে ধর্মরাজ। লহ তুলি লহ, দেহ তুলি মোর শিরে। এরপর আমাদের আজকের শরণাগত অনুষ্ঠানের শেষ পর্যায়ে 92.7 বিগ FM এ পারস্যে থেকে পাঠ। রবীন্দ্রনাথ পারস্যে ভ্রমণ করতে গিয়েছিলেন, সেই তার শেষ বিদেশ ভ্রমণ। গিয়েছিলেন কবি হাফিজের সমাধিস্থানে। তার অভিজ্ঞতার কথা শোনাবো আপনাদের। কবির সমাধিস্থানে কবি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের সময়। গানের পর আবার রবীন্দ্রনাথ। শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। অবশেষে হাফেজের সমাধি দেখতে বেরুলুম। নতুন রাজার আমলে এই সমাধির সংস্কার চলছে। পুরনো কবরের উপর আধুনিক কারখানায় ঢালাই করা জালির কাজের একটা মণ্ডপ তুলে দেওয়া হয়েছে। হাফেজের কাব্যের সঙ্গে এটা একেবারেই খাপ খায় না। লোহার বেড়ায় ঘেরা কবি আত্মাকে মনে হল যেন আমাদের পুলিশ রাজত্বের অর্ডিন্যান্সের কয়েদি।
ভিতরে গিয়ে বসলুম। সমাধিরক্ষক একখানি বড় চৌকো আকারের বই এনে উপস্থিত করলে। সেখানে হাফেজের কাব্যগ্রন্থ। সাধারণের বিশ্বাস এই যে কোনো একটি বিশেষ ইচ্ছা মনে নিয়ে চোখ বুজে এই গ্রন্থ খুলে যে কবিতাটি বেরোবে তার থেকে ইচ্ছার সফলতা নির্ণয় হবে। কিছু আগেই গভর্নরের সঙ্গে যে বিষয়ে আলোচনা করছিলাম সেইটাই মনে জাগছিল, তাই মনে মনে ইচ্ছা করলুম ধর্মনামধারী অন্ধতার প্রাণান্তিক ফাঁস থেকে ভারতবর্ষ যেন মুক্তি পায়। যে পাতা বেরোলো তার কবিতাকে দুই ভাগ করা যায়। ইরানি ও কয়েকজনে মিলে যে তর্জমা করেছেন তাই গ্রহণ করা গেল। প্রথম অংশের প্রথম শ্লোকটি মাত্র দিই। কবিতাটিকে রূপক ভাবে ধরা হয়, কিন্তু সরল অর্থ ধরলে সুন্দরী প্রেয়সী কাব্যের উদ্দিষ্ট। প্রথম অংশ। মুকুটধারী রাজারা তোমার মনোমোহন চক্ষুর দাস, তোমার কণ্ঠ থেকে যে সুধা নিঃসৃত হয় জ্ঞানী এবং বুদ্ধিমানেরা তার দ্বারা অভিভূত। দ্বিতীয় অংশ। স্বর্গদ্বার যাবে খুলে, আর সেই সঙ্গে খুলবে আমাদের সমস্ত জটিল ব্যাপারের গ্রন্থি। এও কি হবে সম্ভব? অহংকৃত ধার্মিক নামধারীদের জন্য যদি তা বন্ধই থাকে, তবে ভরসা রেখো মনে, ঈশ্বরের নিমিত্তে তা যাবে খুলে। বন্ধুরা প্রশ্নের সঙ্গে উত্তরের সঙ্গতি দেখে বিস্মিত হলেন। এই সমাধির পাশে বসে আমার মনের মধ্যে একটা চমক এসে পৌঁছল। এখানকার এই বসন্ত প্রভাতে সূর্যের আলোতে দূর কালের বসন্ত দিন থেকে কবির হাস্যোজ্জ্বল চোখের সংকেত। মনে হলো আমরা দুজনে একই পানশালার বন্ধু, অনেকবার নানা রসের অনেক পেয়ালা ভর্তি করেছি। আমিও তো কতবার দেখেছি আচারনিষ্ঠ ধার্মিকদের কুটিল ভ্রুকুটি। তাদের বচনজালে আমাকে বাঁধতে পারেনি। আমি পলাতক, ছুটি নিয়েছি অবাধ প্রবাহিত আনন্দের হাওয়ায়। নিশ্চিত মনে হলো আজ কত শত বৎসর পরে জীবন মৃত্যুর ব্যবধান পেরিয়ে এই কবরের পাশে এমন একজন মুসাফির এসেছে যে মানুষ হাফেজের চিরকালের জানা লোক। শেষ হলো